সমারোহে ভরপুর। ভোর হতেই রাখালেরা গরু মহিষ নিয়ে চলে মাঠের দিকে। গ্রামের পুকুরগুলি জলে টইটম্বুর। সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে এই গ্রাম। গ্রামের কালুদার চায়ের দোকানে প্রতিদিনের মতো আজও একটি জমাটি আড্ডা বসেছে। নীলু সেখানে গিয়ে উপস্থিত হয়। তাদের এই সুন্দর গ্রামে যে আতঙ্কের মেঘ ঘনিয়েছে তা ভেদ করে যেন সূর্যের আলো এই গ্রামে প্রবেশ করতে পারছে না। কালুকে উদ্দেশ্য করে নীলু বলল, কি গো কালুদা, এক কাপ চা দাও দেখি। হরি ঘোষ তখন দোকানে উপস্থিত ছিলেন। গ্রামের বয়োজ্যেষ্ঠদের মধ্যে তিনিও একজন। হরি ঘোষ বললেন, গো নীলু, কিছু বুঝতে পারলে বাবা? না গো কাকা, এই নিয়ে গ্রামের দুটো তরতাজা প্রাণ গেল। কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না, কেন এমন হচ্ছে। দিনু ঠাকুর তা শুনে বলে উঠলেন, তা যা বলেছ, কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। এই তরতাজা প্রাণগুলো কি বিভৎসভাবে কখনো মাঠের ধারে, কখনো পুকুরের পাশে পড়ে থাকতে আবিষ্কার করা হচ্ছে। গ্রামের জমিদার হারান মুখার্জি, তিনি গত হয়েছেন প্রায় 4-5 বছরের কথা। এখন তার ছেলে অনিমেষ নিজে গোটা গ্রামের সুখ দুঃখের ভার নিজের কাঁধে তুলে নিয়েছে। ছেলে হিসাবে সে নিঃসন্দেহে খুবই ভালো। সকলের বিপদে সে আগে ছুটে যায়। আপাতত সে বউ বাচ্চা নিয়ে কিছুদিনের জন্য তীর্থযাত্রায় গিয়েছে, তাই তার অনুপস্থিতিতে গ্রামে ঘটে যাওয়া সবকিছুই তার অজানা। বেশ খানিকটা সময় চায়ের দোকানে আড্ডা দিয়ে বাড়ি ফেরে নীলু। এখন আষাঢ় মাস, প্রায় দিনই টুকরো টুকরো মেঘ একত্রিত হয়ে ভিজিয়ে দিচ্ছে গোটা গ্রামটাকে। নীলু বাড়ি ফিরে বাবার সঙ্গে মাঠে গিয়েছিল। সেখানকার কাজগুলো মিটিয়ে বাবাকে খাবার পৌঁছে দিয়ে সে বাড়ি ফিরে আসে। স্নান সেরে খেয়ে দিয়ে সে একটু গাটা মেলে দিয়েছে বিছানায়। কিছুক্ষণের মধ্যেই তার চোখ লেগে যায়। হঠাৎ দরজার খটখট শব্দে তার কাঁচা ঘুমটা ভেঙে যায়। সে বিরক্ত হয়ে বিছানা ছেড়ে এগিয়ে যায় দরজার দিকে। দরজা খুলতেই সে দেখে রাধা। রাধা কোনো কথা না বলে তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। নীলু তা দেখে জিজ্ঞাসা করে, এবার কাঁদছো কেন, কি হয়েছে বলো? রাধা বলে ওঠে, আমার তোমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। ও যদি তোমার কোনো ক্ষতি করে দেয়। তোর পাগলি, কিচ্ছু ভেবো না, কিচ্ছু হবে না। আমার মা ভবতারিণী আমাদের সহায় আছেন। তুমি বসো এখানে, তারপর বাকি কথা হবে। রাধা আজ খুবই বিচলিত হয়ে নীলুর বাড়ি ছুটে এসেছে। তার মনে ভয় জন্মেছে, আর সেটাই স্বাভাবিক। তারা দুজন বেশ কিছুটা সময় গল্প করে কাটিয়ে দেয়। তখন বাইরে বৃষ্টি গোটা গ্রামটাকে ভিজিয়ে দিতে ব্যস্ত। গ্রামের বুকে সন্ধে নেমেছে। এখানে বোধহয় সন্ধেটা বেশ তাড়াতাড়ি নেমে আসে। সে হয়তো কোনো অশনি সংকেত বহন করে আসছে, আর তা জানান দিচ্ছে একদল শিয়ালের ডাক। তারাও হয়তো কোনো অশুভের সম্বন্ধে সতর্ক করে দিচ্ছে এই গ্রামকে। মাধব শহরের একটা রেস্তোরাঁতে রান্নার কাজ করে। মাস গেলে 5 থেকে 6 হাজার টাকা তার ইনকাম। তাদের বাবা ও ছেলের দুজনের ইনকামে সংসারটা মোটামুটি সচ্ছলভাবেই চলে যায়। মধ্যবিত্ত মানুষের 3 বেলা ডাল ভাত পেলেই চলবে, তাদের এর বেশি কিছু চাহিদা নেই। আজ বাসটা আসতে ঘন্টাখানেক দেরি করেছে। গ্রামের ব্যাপার, তার উপর আবার বর্ষা। রাস্তাঘাট পুরো শুনশান। শুধু দূরে কিছু সময় অন্তর অন্তর শিয়ালের দল ডেকে উঠছে। মাধব খুবই সাবধানে জলকাদার পথ ধরে এগোচ্ছে বাড়ির পথে। খানিকটা পথ অতিক্রম করতেই মাধবের মনে হলো কেউ তার পিছন পিছন কাদা জলের ওপর দিয়ে সশব্দে এগিয়ে আসছে। সে পিছন ফিরে দেখে কেউ নেই। তার কিছুটা গা ছমছম করতে লাগলো। তখন সে দেখলো নদী থেকে একজন নারী উঠে আসলো।
তার গোটা শরীর জলে সপসপ করছে। মাধব একটু সাহস করেই তার পেছনে যায়। মাধব দেখে নারী মূর্তিটি নদীর পাশের জঙ্গলে প্রবেশ করলো, কিন্তু মাধব সেখানে ঢুকে নারী মূর্তিকে আর খুঁজে পেল না। সে ফিরতেই যাচ্ছিল, এমন সময় কেউ যেন মেয়েলি কণ্ঠে তাকে উদ্দেশ্য করে বলে উঠল, কি হলো গো বাবু, চলে যাচ্ছ কেন? কাছে এসো, তোমার বুকে একটু আশ্রয় দাও আমায়। কি গো, দেবে না? খিলখিলিয়ে হেসে ওঠে সেই নারী মূর্তি। এবার মাধবের সত্যিই ভয় করতে শুরু করেছে। সে ভয়ে ভয়ে পিছন ফিরে দেখে সেই নারী মূর্তিটি তার দিকে পিছন ফিরে রয়েছে। কে গো তুমি? এমন সময় এখানে কি করছো? প্রত্যুত্তরে কিছু না বলে পিছন ফিরে তাকায় সে মাধবের দিকে। তার পরনের সাদা শাড়িটা যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে তার গোটা শরীরটাকে। মাধব তার দিকে তাকাতেই যেন মন্ত্রমুগ্ধ হয়ে যায়। মেয়েটির মুখে যেন স্বয়ং চন্দ্রদেব বিরাজ করছেন। কি মায়াবী তার দুটি চোখ, গোলাপের পাপড়ির মতো পাতলা দুটো ঠোঁট। মাধব যেন কোনো জাদু বলে ধীরে ধীরে তার দিকেই আকৃষ্ট হচ্ছে। নীরবতা ভঙ্গ করে সেই ষোড়শী কন্যা জিজ্ঞাসা করে, কি গো, আমাকে জড়িয়ে ধরো, ভালোবাসো আমায়? এমন দূরে কেন দাঁড়িয়ে? এসো, কাছে এসো। ধীরে ধীরে নারী মূর্তিটি পরিণত হচ্ছে এক পিশাচিনীতে। কোথায় তার রূপ, কোথায় তার সৌন্দর্য, কিচ্ছু আর নেই। মাধব ছিটকে সরে যায়। কে তুমি? বলো, কে তুমি? সে আবার খিলখিলিয়ে হেসে ওঠে। কামিনী গো বাবু, তোমার কামিনী। তারপর এক ঝটকায় তাকে টেনে নিয়ে যায় জঙ্গলের গভীরে। কিছুক্ষণ গোঙানির শব্দ আসে জঙ্গল থেকে, কিন্তু কিছু সময় পর সব শান্ত। কিচ্ছু বলারও সুযোগ পায় না মাধব। সকালবেলা হন্তদন্ত হয়ে রঘু আসে নীলুদের বাড়ি। কি গো নীলুদা, বাড়িতে আছো নাকি? নীলু ঘর থেকে বেরিয়ে এসে বলল, কি রে তুই হঠাৎ এত সকালে? কি বলছিস? রঘু হাঁপাতে হাঁপাতে বলল, তাড়াতাড়ি চলো, মাধব তার বাড়ি, সব জানতে পারবে। সে নীলুর আর কোনো কথা না শুনে তাকে টেনে নিয়ে যায় মাধবের বাড়ি। মাধবের বাড়িতে গিয়ে নীলু দেখে সেখানে অনেক লোকের ভিড়। ভিড় ঠেলে সে ভেতরে গিয়ে দেখে মাধবের মৃতদেহটা উঠোনে পড়ে আছে। তার গোটা শরীরে বড় বড় নখের আঁচড়। খুব নৃশংসভাবে তাকে মারা হয়েছে। নীলুর হাত দুটো চেপে ধরে কাঁদতে থাকে মাধবের বাবা। কি সর্বনাশ হলো রে নীলু? ছেলেটা কালই বাড়ি ফিরছিল শহর থেকে, আর আর আজই। তোমাকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা নেই আমার। তারও চোখের কোণে জল চিকচিক করে। মাধবের মা তো সকাল থেকেই জ্ঞান হারিয়েছে। বউ ছেলে মেয়েগুলো কেঁদে চলেছে মাধবের বুকের ওপরে পড়ে। প্রতিবার এভাবেই তরতাজা প্রাণগুলো হারাচ্ছে, আর তারা কেউ কিছু করতে পারছে না। এবার নীলুরও খানিকটা ভয় ভয় করছে। এই নিয়ে তিনটে প্রাণ গেল। সবারই বয়স ওই 25 থেকে 30-এর মধ্যে। তাহলে কি এবার তার পালা? না না, এবার কিছু একটা ব্যবস্থা নিতেই হবে। অনেকগুলো প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছে। বেশি সময় নষ্ট না করে বিকালের মধ্যেই মাধবের সৎকার করা হয় গ্রামের পাশের শ্মশানে, যেখানে আশেপাশের সমস্ত গ্রামের মরা পোড়ানো হয়। সমস্ত কাজ মিটিয়ে সকলে যে যার বাড়ি ফেরে। এখন গ্রামে সন্ধে নামলে কেউ আর বাড়ির বাইরে বেরোয় না। দৌড় টেনে ঘরেই বসে থাকে। এক অপার্থিব নিস্তব্ধতা গ্রামটাকে যেন গ্রাস করেছে। আগের মতো কোনো কোলাহল, পাখির গান, বাচ্চাদের খেলাধুলা, গল্পগুজব কিচ্ছু হয় না এখন।
কলকাতাতেও বর্ষা বেশ জাঁকিয়ে নেমেছে। প্রায় জায়গাতেই জল জমতে দেখা যাচ্ছে। তারানাথ নিজের বাড়িতে বসে তার প্রিয় তেলে ভাজা ও পাশিংশটা উপভোগ করছিল। হঠাৎ দুজন লোক তার বাড়িতে এসে হাঁক পাড়ে। ঠাকুর মশাই বাড়ি আছেন নাকি? ঠাকুর মশাই ধীর পায়ে দরজাটা গিয়ে খুলে দেয়। আসো আসো, ভিতরে আসো। ছাতা থাকা সত্ত্বেও তারা দুজন বৃষ্টিতে ভিজে গেছে। তারানাথ তাদের গামছা দিয়ে মাথাগুলো মুছে নিতে বললেন। আমি এতক্ষণ তোমাদের কথাই ভাবছিলাম। ভাবছি তোমাদের এতক্ষণে উপস্থিত হয়ে যাবার কথা, কিন্তু আজ তোমাদের দর্শন পাচ্ছি না কেন? বিভূতি বলল, ওহ, বাইরে যা বৃষ্টি, রাস্তায় আটকে পড়েছিলাম। অন্যদিকে আবার কিশোরী বেটা বলে ওঠে, তোমার গল্প শুনতে আসবো না, এটা আবার হতে পারে নাকি? প্রতি সপ্তাহে তো নিয়মিত আমরা এখানে আসি। তোমার গল্প শুনতে যত না ভালোবাসি, তার চেয়েও তোমাকে বেশি ভালোবাসি আমরা, বুঝলে? এটা কিন্তু কিশোরী ভাই ঠিকই বলেছে। তা আমাদের চটপট একটা গল্প শোনান তো দেখি। ঠাকুর মশাই একটু হেসে জবাব দেন, নিশ্চয়ই শোনাবো। আজ তোমাদের আমার সঙ্গেই ঘটে যাওয়া একটি কাহিনীর কথা বলবো। যদিও তোমাদের কতটা যুক্তিসঙ্গত মনে হবে তা আমি জানি না। এগুলো সবই আমার উপলব্ধি। সে তেলে ভাজার ঠোঙা থেকে দুটো নিয়ে তাদের দিকে বাড়িয়ে দেয়। বাইরে তখনও বৃষ্টি পড়ছে। মাঝে মাঝে কান ফাটানো বিদ্যুতের শব্দে কানে তালা ধরার জোগাড়। তারানাথ প্রতিবারের মতো এবারও গল্প শোনাবার পূর্বে নিজের চোখ দুটো বন্ধ করেছে। সে এভাবে তার অতীতে ঘটা সমস্ত ঘটনাগুলিকে মস্তিষ্কে পুনঃস্মৃতি সমৃদ্ধ করে। এবার সে মুখ খোলে। আমি তখন খুবই ছোট ছিলাম, এই বছর 14-15 হবে। ঠাকুমার সঙ্গে তার বাপের বাড়ি গিয়েছিলাম কিছুদিনের জন্য বেড়াতে। আমার এখনো মনে পড়ে, তখনও ঠিক এমনই বর্ষাকাল। আমার ঠাকুমার বাবা তখন বেঁচে ছিলেন। তিনি তন্ত্র, জ্যোতিষ চর্চা ইত্যাদি নিয়ে বেশ কয়েক বছর ধরে চর্চা করেন। তোমরা বলতে পারো তার কাছ থেকে আমিও বহু বিষয়ে জ্ঞান লাভ করেছি। তিনি জানতেন এসবের প্রতি আমার বিশেষ আগ্রহ রয়েছে, তাই নিজে হাত ধরে আমাকে অনেক কিছু শিখিয়েছেন। তো মূল যে বিষয়, তা হলো সরাসরি আমার তখনও পর্যন্ত কোনো অপার্থিব কিছুর সঙ্গে সাক্ষাৎ হয়নি, তবে ওনার দৌলতে তাও সম্ভব হয়েছিল। আচ্ছা ঠাকুর মশাই, আপনি কি কখনো কোনো পিশাচিনীকে বা ভূতকে দেখেছিলেন? সবুর করো হে বিভূতি, সব জানতে পারবে ধীরে ধীরে। তারানাথ পুনরায় গল্পে ফিরে যায়। আমার তার সাথে সরাসরি সাক্ষাৎ হয়। সে সাধারণ কোনো পিশাচিনী বা দানবী নয়, তার ক্ষমতা এদের থেকে 1000 গুণ বেশি। সে হলো কামিনী। ষড়রিপুর প্রথম রিপু হলো কাম, আর এই কাম থেকেই জন্ম নেয় কামিনী। তাকে শেষ করা সম্ভব নয়। তার কারণেই গোটা গ্রাম ধীরে ধীরে উজাড় হতে থাকে। তাহলে কামিনীর কি হলো শেষ পর্যন্ত? তারানাথ একবার স্থির চোখে তাকায় বাইরের দিকে। প্রবল শব্দে বৃষ্টি পড়ছে তখনও। তারানাথ প্রত্যুত্তরে কিছু না বলে কাহিনীর গর্ভে প্রবেশ করে। সে যে খুব সহজ কাজ নয়, তা তোমরা নিজেরাই বুঝতে পারছো। তো যা বলছিলাম, একদিন সকালে বাড়িতে আসে একজন ভদ্রলোক।
কালীবাবু নেই বাড়িতে, আমাদের বড় বিপদ। একমাত্র তিনিই পারবেন এর থেকে আমাদের বাঁচাতে। আপনি বসুন, উনি তো বাড়িতে নেই এখন। তার আগে এটা বলুন তো, আপনাকে এত ভয়ার্থ দেখাচ্ছে কেন? কি হয়েছে আপনার? এ গ্রামে কামিনীর নজর পড়েছে গো। ওকে যদি না থামানো যায়, গ্রামের জোয়ান ছেলেগুলোকেও শেষ করে দেবে। ঠিক তার পরদিন সকালে পাওয়া গেল জমিদারের ছেলের মৃতদেহ। নদীর পার থেকে উদ্ধার করা হয়েছে তার ছিন্ন ভিন্ন দেহ। এই অবস্থায় তাকে গ্রামের চাষিরা সেখান থেকে বাড়ি নিয়ে আসে। গ্রামে এই নিয়ে 5টা তরতাজা জোয়ান ছেলের প্রাণ গেল। বিকেলে গ্রামের আদি কালী মন্দিরের চত্বরে বৈঠক বসল। প্রবীণ একজন ভদ্রলোক বললেন, কি করা যায় হে কালী? এভাবে তো আর চলতে পারে না। আমাদের বাড়িতেও তো জওয়ান ছেলেপুলে আছে নাকি? তার কি এসবের জন্য পথে ঘাটে বেরোনো বন্ধ করে দেবে? কোনো চাপা থাকে না। শত চেষ্টা করেও তার থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। তিনি মন্দিরের দিকে মুখ করে কপালে হাত জোর করে প্রণাম করেন। আমি ঠাকুরমার বাবা অর্থাৎ কালী বড় বাবা তখন সেখানেই উপস্থিত ছিলাম। তিনি ঠিক করেন জমিদার বাবুর বাড়ি যাবেন সন্ধ্যাবেলায়, সেখানেই বাকি কথা হবে। তিনি গ্রামের আরো কয়েকজনকে এই আলোচনা সভায় উপস্থিত থাকতে বললেন। সন্ধে হতেই গ্রামের গোটা 10 মোড়ল ব্যক্তি, আমি আর বড় বাবা উপস্থিত হই জমিদার বাড়িতে। বৃষ্টিটা সকাল থেকে আর ছিল না, কিন্তু সন্ধে নামতে না নামতেই বৃষ্টি পড়াও শুরু হয়ে গেল। আমরা ততক্ষণে জমিদার বাড়িতে উপস্থিত হয়েছি। জমিদার বাড়ির বারান্দাতেই একটা বড় সড়ো আলোচনা সভা বসলো। আপনার তো অজানা কিছুই নয়। আপনি যেহেতু এখন গ্রামের মাথা, তাহলে আপনিই কিছু উপায় বলুন। কিছু ভালো লাগছে না বুঝলে কালী, ছেলেটা এভাবে আমাদের ছেড়ে চলে গেল। তিনি আর কিছু বলতে পারেন না। তার গলার স্বর জড়িয়ে আসে, চোখ দিয়ে জল গাল বেয়ে গড়িয়ে পড়ে। কালী ভাই, তোমাকেই কিছু করতে হবে এবার। বেশ কিছুক্ষণ এ কথা সে কথায় আলোচনা সভা শেষ হতে খানিকটা রাত হয়ে যায়। যে যার বাড়ি ফিরে যায় সভা শেষে। রাতে এসে আমরাও খেয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু সারা রাত দু চোখের পাতা এক করতে পারে না কালী। নানা প্রশ্নের ভিড় তার মনে বাসা বেঁধেছে। সবগুলোর সমাধান যে তাকে করতেই হবে। পরদিন ভোর হতেই সে বেরিয়ে পড়ে। তারানাথ তার ঠাকুমার কাছ থেকে জানতে পারে তিনি তার গুরুদেবের বাড়ি গিয়েছেন। এখন একমাত্র ভরসা তিনি। প্রায় 2 দিন কেটে যায়। তারানাথের মনটাও বড় বিচলিত হয়ে উঠেছে। গ্রামের সকলের অগাধ ভরসা কালীনাথের উপর। তারা সকলেই জানে কালীনাথই একমাত্র ব্যক্তি যে তাদের বিপদ থেকে রক্ষা করতে পারে। তারানাথ আজ সকালে মন্দিরে গিয়েছিল। সেখানে বসে পুজো দেখে এসেছে। কয়েকজন তারানাথের খোঁজও নেয় তার সঙ্গে। জমিদার নিজে আজ বিকালের সভায় উপস্থিত ছিলেন। গ্রামের সকলে একজোট হয়েছিল আদি কালী মন্দিরের চত্বরে। ওই যে কালীবাবু আসছেন, আর সাথে কাকে যেন নিয়ে এসেছেন। কালীনাথ ভিড় ঠেলে এগিয়ে আসেন। জমিদার বাবুর সামনে হাত জোর করে বলেন, প্রণাম জমিদার বাবু। উনি হলেন আমার গুরুদেব। তন্ত্রমন্ত্র ইত্যাদিতে আমার যেটুকু জ্ঞান রয়েছে সবই ওনার থেকেই পাওয়া। সবার নজর তখন গুরুদেবের দিকে। তার পরনে গেরুয়া বস্ত্র, গলায় 3টি রুদ্রাক্ষের মালা, কপালে রক্তচন্দ্রনের বড় ফোঁটা, হাতে একটি ছোট ত্রিশূল এবং কাঁধে একটি থলে। জমিদার বাবু তাকে প্রণাম করেন। জমিদার বাবু ওনাকে সমস্ত ঘটনা খুলে বললেন।
কিছু গোপন রাখা তাদের পক্ষে এখন হানিকারক। সবকিছু শুনে তিনি চোয়াল শক্ত করে বললেন, তাহলে কি উপায় গুরুদেব? তবে গুরুদেব এবার যা বললেন তা শুনে সকলেই খুবই চিন্তিত হয়ে পড়ল। এই কাজের জন্য প্রয়োজন এক সাহসী ব্যক্তির। নির্ভয়ে মাকে স্মরণ করে আমার দেওয়া নির্দেশ অনুযায়ী কাজ করলে গোটা গ্রাম কামিনীর থেকে রক্ষা পেতে পারে। গ্রামের লোকেরা একে অপরের দিকে চাওয়াচাবি করতে লাগলো। তিনি আঙুল তুলে নির্দেশ করেন, কে আছে এমন যে এই কাজ করতে পারবে? সে আমাদের মাঝেই উপস্থিত। তারানাথ। তারানাথই পারবে এই কাজ করতে। সেই হলো যোগ্য যে এই কাজ করতে সক্ষম। কিন্তু গুরুদেব, আমি কি সত্যি পারবো? গুরুদেব প্রত্যুত্তরে কোনো উত্তর না দিয়ে বললেন, দুদিন আগে রাত্রে যে কামিনীর সঙ্গে তোমার সাক্ষাতের সৌভাগ্য হয়েছিল তা আমি জানি। ওনার কথা শুনে তারানাথ চমকে যায়। সে যে কামিনীকে দেখতে পেয়েছিল তা গুরুদেব কিভাবে জানলেন? সে ওনার কথায় সায় দেয়। গুরুদেব তারানাথকে কাছে ডাকেন, তার মাথায় হাত রেখে একটা মন্ত্র বিড়বিড় করে আওড়ে চলেন। গুরুদেব তার ডান হাতে একটি লাল ধাগা বেঁধে দেন আর কপালে রক্তচন্দনের ফোঁটা এঁকে দেন। আমাদের যা করার আজ রাতের মধ্যেই করতে হবে। তারানাথের হাতের ধাগার ক্ষমতা কেবল আজ রাতটুকুতেই সীমাবদ্ধ, তারপর ওটা অকেজ হয়ে পড়বে। তারানাথ ওনার পা ছুঁয়ে প্রণাম করে। আয়ুষ্মান ভব। তখনকার মতো সকলে বাড়ি চলে যায়। অধীর আগ্রহে সকলেই মধ্যরাতের অপেক্ষা করতে থাকে। অবশেষে সেই মুহূর্ত উপস্থিত হয়। আকাশ ঢেকে রয়েছে ঘন কালো মেঘের পুরো আস্তরণে। আবারও গুরুদেবের নির্দেশ মতো সকলে উপস্থিত হয় কালী মন্দিরের চত্বরে। গুরুদেব সবটা পুনরায় বুঝিয়ে দেন তারানাথকে। জয়ী হয়ে ফিরে এসো পুত্র। তারানাথ ঘাড় নাড়ায় হ্যাঁ সূচক ভঙ্গিতে। সে বড় বাবার গুরুদেবের আশীর্বাদ নিয়ে অগ্রসর হয়। গ্রামের উত্তরের পথ ধরে সে খানিক দূর পৌঁছে যায়। সে মনে মনে ভাবে, দুদিন আগে তো এই স্থানেই কামিনীর সাথে সাক্ষাৎ ঘটেছিল। সে চারিপাশটা ভালো করে একবার চোখ বুলিয়ে নেয়। না, সে ছাড়া আর কেউ নেই। হঠাৎই একটা দমকা বাতাস তার মুখে ঝাপটা দেয়। সে নদীর পাড়ে চলে এসেছে। সেখানে বড় বড় তাল গাছগুলি প্রবল বাতাসে দুলতে থাকে। অবিকল প্রেতাত্মা বলে মনে হয় সেগুলোকে। তারানাথের বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। সে পাতার ওপর দিয়ে কারোর হেঁটে চলার শব্দ শুনতে পাচ্ছে। পিছন ফিরতেই চমকে খানিকটা ছিটকে যায়। কেউ যেন খিলখিলিয়ে হেসে ওঠে। কি গো, ভয় পাচ্ছ নাকি? অমন দূরে দাঁড়িয়ে কেন? কাছে এসো, তোমার বুকে আমাকে একটু আশ্রয় দাও। তার হাসির শব্দে আকাশ বাতাস যেন থরথর করে কাঁপতে থাকে। অন্ধকারের আড়াল থেকে এবার সে বেরিয়ে আসে। তারানাথ দেখে কি অপূর্ব এক সুন্দরী মহিলা। তার সৌন্দর্যের বর্ণনা দেওয়ার মতো কোনো ভাষাই নেই তারানাথের শব্দ ভাণ্ডারে। ফ্যাল ফ্যাল করে তারানাথ চেয়ে থাকে তার দিকে। তার পরনে সাদা শাড়ি, চুলগুলো এলোমেলো ভাবে হাওয়ায় উঠছে। কামক ভঙ্গিতে সে তারানাথকে কাছে ডাকে। সে ডাক এড়িয়ে চলে এমন সাধ্যি কোন পুরুষের? তাদের আড়ালেই একজন অন্ধকারের মধ্যে থেকে তাদের ক্রিয়াকলাপ অনুসরণ করতে থাকে। তুমি কেন নিরীহ প্রাণগুলোকে শেষ করছো? ওরা তো তোমার কোনো ক্ষতি করেনি। যারা তোমার এই অবস্থা করেছে তুমি তো তাদের শাস্তি দিয়েছো, তবে কেন তরতাজা জোয়ান ছেলেগুলোকে মেরে ফেলছো? তার চোখ দিয়ে আগুনের ফুলকি ঝরতে থাকে। তোরা পুরুষরা সবাই এক। তোরা শুধুমাত্র নারীদের ভোগ করতে পারিস। আমি কাউকে ছাড়বো না, তোকেও না। কামিনী তারানাথের গলা চেপে ধরে তাকে শূন্যে তুলে ধরে।
যন্ত্রণায় কাতরাতে থাকে সে। ছেড়ে দাও আমায়। তারানাথ কোনো রকমে তার হাতে থাকা কড়ি কামিনীর কপালে স্পর্শ করাতেই সে হাত পাঁচেক দূরে ছিটকে পড়ে। প্রচন্ড যন্ত্রণায় আর্তনাদ করে উঠে আসতে যাবে, এমন সময় সে নিজেকে একটা জ্বলন্ত বৃত্তের মধ্যে আবিষ্কার করে। সে কিছু বুঝে ওঠার আগেই তার দিকে ত্রিশূল নিক্ষেপ করেন গুরুদেব। আগুনের লেলিহান শিখা আরো বিশালাকৃতি ধারণ করে গ্রাস করে তাকে। ধীরে ধীরে পুড়ে ছাই হয়ে যায় তার শরীরটা এবং বাতাসে মিশে যায়। তারানাথ ছুটে এসে জড়িয়ে ধরে গুরুদেবকে। তিনি শান্ত দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকেন। টানা পুরো গল্পটা বলে তারানাথ। তার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এক ঘটি জল তার দিকে বাড়িয়ে দেয় রমেশ। সেই জলটা এক নিমেষে শেষ করে তারানাথ। তাহলে কামিনী কি শেষ পর্যন্ত সত্যি শেষ হলো? না, তাকে শেষ করা যায় না। সে আবারও অন্য কোনো স্থানে, অন্য কোনো রূপে যুগ যুগ ধরে ফিরে আসবে। রাত প্রায় 9টা। বৃষ্টি অনেকক্ষণ আগেই থেমে গিয়েছে। তারানাথকে শুভরাত্রি জানিয়ে তারা নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মটলেনের পথ ধরে দুজন এগোতে থাকে। বুঝলি ভাই, আজ বেশ জম্পেশ একটা গল্প শুনলাম। পরের সপ্তাহের জন্য এখন থেকেই আমার মনটা ছটফট করছে। তুই কি বলিস? ঠিকই বলেছিস ভাই, আবার একটা সপ্তাহ অপেক্ষায় কাটাতে হবে। তারা দুজন গুটি গুটি পায়ে এগোতে থাকে বাড়ির পথে। আবার একটা সপ্তাহ তাদের অপেক্ষার তালিকায় যুক্ত হবে। মাধবের মৃত্যুর পর প্রায় সপ্তাহখানেক কেটে গিয়েছে। এর মধ্যে আরো দুটো নিরীহ প্রাণ গিয়েছে। পাশের পাড়ার হাঁচু মাহাতোর ছেলে কমল আর হরেন মাঝির ছেলে দীপুর। দুজনকে 3 দিনের ব্যবধানে নদীর পাড়ে ছিন্ন ভিন্ন অর্ধনগ্ন অবস্থায় আবিষ্কার করা হয়। তাদের শরীরেও মাধবের ও বাকি শরীরে যেরকম বড় বড় নখের আঁচড় পাওয়া গিয়েছে, তাদের দুজনের শরীরেও সেই রকম আঁচড় দেখতে পাওয়া যায়। কি বিভৎস ক্ষত, মুখে বলা সম্ভব নয়। আজ সকালে গ্রামে ফিরেছে অনিমেষ। গ্রামে এসে সে বিস্মিত। এ কোন গ্রাম দেখছে সে? এটাই কি সেই গ্রাম যেখানে সে ছোট থেকে খেলাধুলা, গল্পগুজব ইত্যাদি করে বড় হয়েছে? এই গ্রামের প্রতিটি অংশের সাথে তার সংযোগ রয়েছে। কত স্মৃতি জড়িয়ে আছে এই গ্রামের সঙ্গে। সেই প্রাণচঞ্চল গ্রাম আজ অপার্থিব এক নিস্তব্ধতায় ঘেরা। কেউ যেন এই গ্রামের সমস্ত সুখ আনন্দ শুষে নিয়েছে কোনো এক মায়া বলে। অনিমেষ বারান্দায় বসেছিল। নীল গিয়ে ডাক দেওয়াতে তার সম্বিত ফেরে। এসো নীল, এসো। তুমি তো সবই জানতে পেরেছ। তাহলে কি উপায় এখন? এইভাবে তরতাজা প্রাণগুলোকে তো আমরা হারাতে পারি না। অনিমেষ উদাস নয়নে বাইরের দিকে চেয়ে থাকে। তারপর রামুকে ডেকে বলে, রামু কাকা, তুমি একটু ঠাকুরমশাইকে জমিদার বাড়িতে ডেকে আনো। ওনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। কিছুক্ষণ পরে তাদের কথোপকথনের মাঝে উপস্থিত হন গ্রামের ঠাকুর মশাই জগাই। অনিমেষ তাকে প্রণাম করে, নীলুও তাকে প্রণাম করে। ঠাকুর মশাই তাদের দিকে তাকিয়ে বলেন, আমি জানি বাবা, তোমরা আমাকে কি জন্য ডাক পাঠিয়েছ, তবে এই কাজ কিন্তু এত সহজ নয়। আর সবচেয়ে বড় কথা, আমি তা করতেও অক্ষম। আপনি যদি এভাবে হাল ছেড়ে দেন, তাহলে আমাদের কি রক্ষা করবে ঠাকুর মশাই? আমি না পারলেও এমন একজন আছে যে তোমাদের এই বিপদ থেকে নিশ্চিত রক্ষা করতে পারবে। নীলু অনিমেষের দিকে একবার তাকিয়ে ঠাকুর মশাইয়ের উদ্দেশ্যে বলে, কে তিনি ঠাকুর মশাই? কোথায় পাবো তাকে আমরা? সে আর কেউ নয়, সে হলো তারানাথ।
নামটা শুনেই অনিমেষের কিছু একটা মনে পড়তেই সে বলে, আচ্ছা, আমি বাবার মুখে ওনার নাম অনেকবার শুনেছিলাম, সাক্ষাৎ দেখার সৌভাগ্য হয়নি। আমাদের হাতে কিন্তু ব্যয় করার মতো খুব বেশি সময় নেই। তোমরা দুজনে আজই বেরিয়ে পড়ো শহরের উদ্দেশ্যে। ঠাকুর মশাইয়ের নির্দেশ মেনে সময় ব্যয় না করে নীলু আর অনিমেষ বেরিয়ে পড়ে শহরের উদ্দেশ্যে। তারা যতক্ষণ না ফিরছে অনিমেষের স্ত্রী রমাকে দেখার জন্য নীলুর মা জমিদার বাড়িতে থাকবেন। বেশি দেরি না করে দিনের আলো থাকতে থাকতে বেরিয়ে পড়ে অনিমেষ আর নীলু। চৌখাটে দাঁড়িয়ে রমা তাদের চলে যাওয়া এক দৃষ্টে দেখতে থাকে। অনিমেষের সাথে বেরোবার পূর্বে নীলু একবার রাধার সাথেও দেখা করে। রাধা তাদের সঙ্গে যাওয়ার বায়না করছিল, কিন্তু নীলু তাকে নিয়ে আসেনি। তাদের গ্রাম থেকে শহর প্রায় ঘন্টা 10 পথ। এখন অর্ধেক পথ অতিক্রম করে এসেছে তারা। গ্রামের রাস্তা ছাড়িয়ে এখন শহরের রাস্তায় পা দিয়েছে তাদের গাড়ি। হাই রোড দিয়ে সজোরে ছুটে চলেছে তাদের গাড়ি। অনিমেষ মাঝে বার তিনে গাড়ি থামায়, দুবার প্রকৃতির ঢাকে সাড়া দিতে এবং তৃতীয়বার একটা ধাবায় রাত্রে খাওয়ার জন্য। বুঝলে নীলু, ঠাকুরমশাই আমাদের তারনাথের খোঁজ না দিলে হয়তো আমাদের আর বাঁচার কোনো উপায় অবশিষ্ট থাকতো না। এখন কেবল তারনাথের বাড়ি ভালোভাবে পৌঁছতে পারলে শান্তি। সবই মায়ের লীলা। তখন প্রায় রাত 12টা। অবশেষে অনেক খোঁজাখুঁজি করার পর অনিমেষ আর নীলু তারানাথের বাড়িতে উপস্থিত হয়। ছোট গেটটা অতিক্রম করে ভেতরে গিয়ে তারা দেখে দরজায় তালা ঝুলছে। তারা একে অপরের দিকে তাকায়। গোটা বাড়ি অন্ধকার। তারানাথ বোধ হয় বাড়িতে নেই। তাহলে এখন কি উপায়? তারা বাড়ির বাইরে চলে আসে। ওই যে দেখো, একটা লোক আসছে। অনিমেষ ও নীলু কাছে গিয়ে ওই লোকটাকে জিজ্ঞাসা করে, আপনার বাড়ি কি এখানে? আপনি কি জানেন তারানাথ কোথায় গেছে? লোকটির সারা শরীর থেকে মদের গন্ধ বেরোচ্ছে। উনি বাড়িতে নেই, 2 দিন পরে ফিরবেন। কিন্তু আপনারা কারা? লোকটি দু চোখ কচলে ভালোভাবে তাকায় ওদের দিকে। আরে অনিমেষ, আমি চিনতে পারছিস না? আরে আমি রাঘব, আমরা একসাথে কলেজে পড়েছি। শালা, তুই এত রাতে এখানে কি করছিস? আমার বাড়ির কাছে, চল সব বলবো। তিনজনে গাড়িতে ওঠে। অনিমেষ বিনয়কে নির্দেশ দেয় গাড়ি স্টার্ট দেওয়ার জন্য। প্রায় 3 দিন হতে চলল। এখনো অনিমেষ ও নীলুর কোনো খোঁজ খবর নেই। রাধা সকালে জমিদার বাড়িতে যায়। তার মন বড়ই বিচলিত হয়ে উঠেছে। নীলুটা বলে গেল খুব তাড়াতাড়ি ফিরে আসবে। তাহলে 3 দিন হতে যাচ্ছে, এখনো কোনো খবর নেই কেন? তার খুব চিন্তা হচ্ছে নীলুর জন্য। নীলুর মা রাধার মাথায় হাত বুলিয়ে দেন। আমার ছেলেটাকে খুব ভালোবাসিস, তাই না মা? রাধার মুখটা লজ্জায় লাল হয়ে ওঠে। থাক, আর কিচ্ছু বলতে হবে না। ঠাকুর মশাই দুপুরে পুজো সেরে বাড়ি ফিরছিলেন। এমন সময় একটা পরিচিত কণ্ঠ শুনতে পান তিনি। পিছন ফিরে দেখেন অনিমেষটা চলে এসেছে। ঠাকুর মশাই, আমরা তারানাথকে নিয়ে চলে এসেছি। কতদিন পরে তোর সাথে দেখা। কেমন আছিস তারানাথ? মা যেমনটা রেখেছে ঠিক তেমনই আছি। তারানাথকে তিনি কিছু একটা বলতে যাবেন, সেটা বুঝতে পেরে তাকে থামিয়ে দেয় তারানাথ। আমি সবটা শুনেছি অনিমেষের মুখে। এটা কোনো সাধারণ সমস্যা নয়, বড্ড জটিল বিষয়। ঠাকুর মশাই মন্দির চত্বরে সকলকে একজোট করেন। নীলুর মা, রাধা, তার পরিবার এবং অনিমেষের স্ত্রী রমা সকলেই উপস্থিত হয় সেখানে। তারানাথ গ্রামের সকলের উদ্দেশ্যে প্রণাম জানায়।
আপনারা অনেকেই আমাকে চেনেন না। নমস্কার, আমি তারানাথ। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি যখন চলে এসেছি তখন আপনাদের আর কোনো ভয় নেই। এই গ্রামে কামিনীর নজর পড়েছে, যে যুবকদের নিজের রূপের মোহে আকর্ষিত করে তাদের শরীরের সব রক্ত শুষে নিয়ে তাদের দেহটাকে ছিন্ন ভিন্ন করে ফেলে দিচ্ছে। সকলের মুখেই ভয়ের ছাপ স্পষ্ট দেখতে পায় তারানাথ। সে ধীরে ধীরে গোটা বিষয়টির ব্যাখ্যা করতে থাকে তাদের সামনে। সকলেই তো বিস্মিত চোখে তাকিয়ে থাকে তারানাথের দিকে। বিজনের সবই জানা। তাহলে ঠাকুরমশাই আপনি? আমি যখন আছি কামিনী তোমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। আবার তোমরা নিজেদের পূর্বের প্রাণচঞ্চল গ্রামকে ফিরে পাবে। তারানাথের দৃষ্টি আকর্ষণ করে রাধা। তুমি কে মা? আমি রাধা, এই গ্রামেরই এক চাষির মেয়ে। তারানাথ কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকে। এরপর সে একবার নীলুর দিকে তাকায়। আমি এখন যা বলবো আমার আদেশ মেনে তোমাদের ঠিক তাই করতে হবে, পরন্তু কামিনীর থেকে তোমরা মুক্তি পাবে না কোনোদিনই। তারানাথ এবার উঠে দাঁড়ায়। মন্দিরের দিকে তাকিয়ে দেবী মাকে তার সশ্রদ্ধ প্রণাম জানায়। বিয়ে দিতে হবে। সকলে একটু অবাক হয়ে যায়। কিন্তু আমার মতো গরিব দিনমজুরের মেয়েকে বিয়ে করবে কে? করবে করবে, নিশ্চিত করবে। শোনো নীলু, আমি জানি তুমি এবং রাধা তোমরা একে অপরকে ভালোবাসো। নীলু কিছুই বুঝতে পারে না। সে তো তারানাথকে কথা বলেনি কখনো, তাহলে সে কিভাবে জানল? রাধাকে কাছে ডাকে তারানাথ। তার মাথায় হাত দিয়ে বিড়বিড় করে কি একটা মন্ত্র আওড়ায়। তারানাথ নিজের থলে থেকে একটা লাল ধাগা বের করে নীলুর হাতে দেয়। চোখের ইশারায় সে নীলুকে ওটা রাধার হাতে পরিয়ে দিতে বলে। নীলুও তার কথা মতো ধাগাটা পরিয়ে দেয় রাধার হাতে। এবার তারানাথ নীলুর হাতে রাধার হাতটা রাখে। আজ ঠিক সন্ধ্যাবেলায় তোমরা সকলে এখানে উপস্থিত থাকবে। আজ ওদের বিয়ে হবে এই মন্দিরে। মায়ের আশীর্বাদ নিয়ে শুরু হবে ওদের নতুন জীবন। রাধার বাবারও অবশ্য নীলুকে বেশ পছন্দ। তিনি অবশ্য নীলুকে অনুরোধ করতেন যাতে রাধাকে বিয়ে করে, তাই তিনি তারানাথের সিদ্ধান্তে আর বাধা দেন না। যা হয় ভালোর জন্যই হয়। সেই সময়ের মতো সকলে যে যার বাড়ি ফিরে গেল। কিন্তু আতঙ্কের ছায়া যেটা তাদের মনের আকাশে ঘনিয়েছে তা এখনো কাটেনি। সন্ধেবেলায় তারানাথের নির্দেশানুসারে সকলেই উপস্থিত হন মন্দির প্রাঙ্গণে। তারানাথ মন্দিরের গর্ভগৃহ থেকে একটা সিঁদুর কৌটো নিয়ে আসে। সেটা নীলুর হাতে দিয়ে বলে, রাধার স্মৃতি রাঙিয়ে দাও মায়ের সিঁদুরে। জয় মা, জয় মা। নীলু সময় অপচয় না করে রাধার সিঁথি রাঙিয়ে দেয় সেই সিঁদুরে। তারানাথের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তারা নির্দেশ অনুসারে এগিয়ে যায় তাদের গন্তব্যের উদ্দেশ্যে। নদীর পাড়ে পৌঁছতেই তাদের শরীরে যেন একটা ঠান্ডা শিহরণ খেলে যায়। রাধা শক্ত করে চেপে ধরে নীলুর হাতটা। তারা শুনতে পায় কেউ যেন খিলখিলিয়ে হেসে চলেছে। এ হাসি কোনো সাধারণ মানুষের নয়। হাঁটতে হাঁটতে কিছুতে একটা হোঁচট খেয়ে তারা দুজনেই পড়ে যায় রাস্তায়। রাধার কপালটা কেটে গিয়েছে খানিকটা। সেখান থেকে ঝরা রক্তে নীলুর জামাটা ভিজে উঠেছে। নীলুর সামনে তাকিয়ে দেখে অন্ধকার ভেদ করে তাদেরই দিকে এগিয়ে আসছে আর একটি নারী অবয়ব। আজ আকাশে মেঘ নেই। পূর্ণিমার চাঁদে আলোয় চারিদিক ভরে উঠেছে। চাঁদের আলোয় এবার নীলু সামনের অবয়বটিকে স্পষ্ট দেখতে পায়। নীলু মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থাকে তার দিকে। কি গো, কাছে এসো, জড়িয়ে ধরো আমায়। আমাকে চিনতে পারছো না? আমি কামিনী গো, তোমার কামিনী। সে আবারও খিলখিলিয়ে হেসে ওঠে।
নীলু নিজেকে সামনে নিয়ে কামিনীকে উদ্দেশ্য করে বলে, দয়া করে তুমি আর নিরীহ প্রাণগুলোকে শেষ করে দিও না। ওরা তো তোমার কোনো ক্ষতি করেনি। তোমার এই অবস্থার জন্য যারা দায়ী তারা তো শাস্তি পেয়েছে। তুমি দয়া করে আমাদের ছেড়ে দাও। চুপ, একদম চুপ। তোরা পুরুষরা সবাই সমান, তোদের কাউকে আমি বিশ্বাস করি না। তোরা শুধু নারীদের ভোগ করতে পারিস। করবি না ভোগ? আমাকে করবি না? আয়, কাছে আয়। নীলুর গলাটা চেপে ধরে সে, তাকে শূন্যে তুলে ধরে। নীলু যন্ত্রণায় কাতরাতে থাকে, তার গলা থেকে আর কথা বেরোয় না। কোনো ক্রমে কোমরে গোজা থলে থেকে তারানাথের দেওয়া কড়িটা বের করে সে চেপে ধরে কামিনীর কপালে। ছিটকে সে হাত 10 দূরে গিয়ে লুটিয়ে পড়ে। নীলু, তুমি সরে এসো। এতক্ষণ সে আড়াল থেকে সবকিছুই দেখছিল, শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিল সে। কামিনী কোনো ক্রমে উঠে দাঁড়াতে নিজেকে আবিষ্কার করে একটি অগ্নিবলয়ের মধ্যে। আগুনের লেলিহান শিখা ধীরে ধীরে তাকে গ্রাস করছে। কামিনী প্রচন্ড যন্ত্রণায় কাতরাতে থাকে, তার মুখ থেকে অস্ফুট স্বরে গোঙানি ভেসে আসে। বহু বছর আগে তার বড় বাবার গুরুদেব উপহার স্বরূপ যে ত্রিশূলটা তাকে দিয়েছিলেন, সেটাই সে নিক্ষেপ করে কামিনীর দিকে। সেই ত্রিশূল তার দিকে নিক্ষেপ করতেই সে তীব্র আর্তনাদ করে ওঠে এবং সেখানে বড় আকারের উজ্জ্বল আলো জ্বলে ওঠে। ধীরে ধীরে কামিনীর সারা শরীর পুড়ে ছাই হয়ে যায়। সেই আগুন নিভে আসলে তারানাথ একটা ঘটে সেই ভস্য ভরে তার মুখটা একটা লাল কাপড় জড়িয়ে বন্ধ করে দেয়। নীলু, তুমি রাধাকে নিয়ে চলো। বাড়িতে তার সেবা শুশ্রূষার ব্যবস্থা করা হবে। সে মনে মনে মা ভবতারিণীকে একবার স্মরণ করে। আজকের গল্পে কথক এবং বিভূতির চরিত্রে ছিলেন শুভদীপ। এছাড়াও মাধবের বাবা, গ্রামের প্রবীণ, গুরুদেব এবং মন্দিরের পুরোহিতের চরিত্রে ছিলেন জয়দীপ চক্রবর্তী। গল্পে কিশোরীর ভূমিকায় ছিলেন অভিষেক, কাশীনাথের ভূমিকায় ছিলেন অগ্নিদ চক্রবর্তী, রাধামোহন পুরোহিত, জনৈক লোক, অনিমেষ এবং নীলুর চরিত্রে ছিলেন তুষার, জমিদার ও মাধবের চরিত্রে ছিলেন অমিত, ঠাকুর মশাই, রঘু ও রাধার বাবার চরিত্রে ছিলেন ঋতদীপ, রাঘব, দিনু ঠাকুর ও বয়োজ্যেষ্ঠা হরি ঘোষের চরিত্রে ছিলেন বলরাম। এছাড়া তারানাথের ভূমিকায় ছিলেন আপনাদের পছন্দের হ্যাপি, কামিনী, নীলুর মা এবং রাধার চরিত্রে অভিনয় করেছেন বর্ণালী দে বর্মন। ও গল্পের সূত্রধারের ভূমিকায় ছিলাম আমি, সঞ্চারী ভট্টাচার্য। এছাড়াও আজকের গল্পের পোস্টার ডিজাইনে ছিল ডলবি স্টুডিও মুম্বাই, গ্রাফিক্স, এডিটিং, ভিএফএক্স এবং সাউন্ড মিক্সিংয়ে ছিল ডলবি স্টুডিও মুম্বাই ও তার পাশাপাশি ডলবি গ্রাফিক্স মুম্বাই। আশা করি আজকের পরিবেশনা আপনাদের মনোগ্রাহী হয়েছে। এরকম কাহিনী আরও শুনতে হলে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শাম্ভবী প্রোডাকশনস, যেখানে গল্প কথা বলে।